8 থেকে 15, 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। পুলিশের হাত খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ আর পার্টির কথা শুনে চলবে না। আইনে যা লেখা রয়েছে সেই অনুযায়ী চলবে। আপনি যদি থানায় যান কোনো অভিযোগ নিয়ে, পুলিশ এফআইআর নেবে বা জিডি নেবে এবং তদন্ত করবে। আর সেই এফআইআর যদি শাসক দলের বিরুদ্ধেও হয় তাহলেও পুলিশ কিন্তু তদন্ত করবে। থানায় গেলে আপনি পুলিশের কাছ থেকে ভালো ব্যবহার আশা করবেন। সত্যি কি বাংলার থানাগুলো বদলে যাচ্ছে? অনেকেই এই প্রশ্নটা করছেন, কেননা ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেছে প্রায় 78 বছর আগে, কিন্তু এখনও সাহেব মেম সাহেব কথাগুলো আমরা ভুলিনি। আর এটা কিন্তু দীর্ঘ 49 বছর ধরে একটা অভ্যাস হয়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে শাসক দলের, যে পুলিশকে তাদের অনুগত কর্মী বানিয়ে ফেলেছিল। অভিযোগ এসছে জ্যোতি বসুর সময়, বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, মমতা ব্যানার্জির সময় বিরোধী নেতারা বারবার বলতেন দলদাস। পুলিশকে এই কথাগুলো শুনতে হতো, কেননা চাপ ছিল। গ্রেপ্তার করা যেত না আইন মেনে, চলতে হতো শাসকের আইনে। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশের হাত খুলে দিলেন। তিনি কি বললেন আমরা পরে শুনব, কিন্তু তার আগে অনেকগুলো কথা, অনেকগুলো প্রশ্ন। বাংলার থানাগুলো কি সত্যি স্বাধীন ছিল? নিশ্চয়ই ছিল না। ভবিষ্যতেও থাকবে তো, এই প্রশ্নটা এখন। নাকি ক্ষমতা, রাজনীতি আর লোকাল ইনফ্লুয়েন্সের মধ্যে কোথাও আটকে যেতে পারে আইনের ধারাগুলো? মানুষ কি থানায় যেতে আগের মতো ভয় পাবেন? মিথ্যা কেস দেওয়ার আতঙ্কে থাকবেন? নাকি পুলিশ ও নাগরিকের মধ্যে একটা আদর্শ সম্পর্ক তৈরি হবে? এই প্রশ্নটা এখন ঘুরছে। নাগরিক ও পুলিশের মধ্যে কী ধরনের সম্পর্ক হবে? দেখুন, বাংলায় এই কথাগুলো একেবারেই নতুন নয় যে পুলিশ দলদাস। জ্যোতি বসু থেকে বুদ্ধদেব, মমতা, সব শাসনে অভিযোগ উঠেছে। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, রাজনীতি থেকে সাধারণ মানুষের আড্ডা, এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসতো। কিন্তু এখন একটা প্রশ্ন চিহ্ন, ভবিষ্যতে আসবে না তো? তবে বর্তমান মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস জন্মেছে। পুলিশ আর দলদাস থাকবে না, আইন মেনে চলবে, ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসি ইত্যাদি। তবে মানুষের দাবি অন্য কোনো নিয়ন্ত্রণে যেন পুলিশের ওপর না থাকে, পুলিশ যেন আইনের পরিকাঠামোর মধ্যেই কাজ করে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখুন, এটা পুলিশ নিয়ে ভিডিও নয়, এটা বাংলার ক্ষমতার কাঠামো নিয়ে ভিডিও। কারণ গণতন্ত্রে সাধারণ মানুষের শেষ ভরসা কি? বিচার ব্যবস্থা। আর সেই জন্যই প্রয়োজন থানা, যারা আইনের রক্ষক। পুলিশি ব্যবস্থা, রাস্তার গুন্ডা থেকে জমি দখল, পারিবারিক অত্যাচার থেকে রাজনৈতিক হামলা, শেষ পর্যন্ত মানুষ কিন্তু থানাতেই যায়। ওকে অ্যারেস্ট করিয়ে দেন। আর যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে, ওকে অ্যারেস্ট করে দেখা যায়। কিন্তু যদি মানুষের মনে ঢুকে যায়, সব কিছু ইনফ্লুয়েন্সে চলে, তাহলে ভয় শুধু অপরাধীর নয়, ভয় সিস্টেমের। বাংলায় একটা কথা খুব প্রচলিত ছিল, থানায় যাওয়ার আগে দেখে নাও কার বিরুদ্ধে অভিযোগ জানাতে যাচ্ছ, কার লোক। আর এই কথাটা হঠাৎ তৈরি হয়নি, বছরের পর বছর ধরে সাধারণ মানুষের অভিজ্ঞতা, অভিযোগ আর ভয় থেকে এই ধারণার জন্ম হয়েছিল। আপনাদের অভিজ্ঞতা কি বলে লিখুন কমেন্টে। আর আপনাদের আশা কি যে বর্তমান মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেগুলো কি পরিবর্তন হবে কোনো? অর্থাৎ থানা তার মতোই চলবে, আইনের গণ্ডির মধ্যে থেকেই কাজ করবে, নাকি আবার আগের মতোই হয়ে যাবে? লিখুন কমেন্টে। বহু মানুষ অভিযোগ করেন, থানায় অভিযোগ জানাতে গেলে অনেক সময় দেরি হয়, রাজনৈতিক পরিচয় খোঁজা হয়, স্থানীয় প্রভাবশালীদের চাপ কাজ করে, এমনকি ফোনে মামলার গতিপথ বদলে যাওয়ার কথাও শোনা যায়। অবশ্য পুলিশ প্রশাসনের বক্তব্য সবসময় এক, আইন নিজের নিয়মে চলে এবং সব অভিযোগ সত্যি নয়। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো মানুষের মনে তৈরি হওয়া ধারণা। আর রাজনীতিতে অনেক সময় বাস্তবের থেকেও মানুষের ধারণা বেশি শক্তিশালী হয়ে ওঠে। একটু শুনিয়ে দিই অনুব্রতর কথা। মমতার সময়
এই অনুব্রত মণ্ডল কি বলেছিলেন পুলিশকে শুনে নিন, তারপর আমি আবার বিশ্লেষণ করব। না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কে সিপিএম এর বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নেয় তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। বল, কিছু বলবি? দেখুন, বহু আইপিএস অফিসারের সঙ্গে আমার পরিচয় ছিল, সম্পর্কও ছিল। দেখেছি, বহু আইপিএস অফিসারকে দেখেছি আমার সাংবাদিক জীবনে। তারা কিন্তু পার্টির কথা শুনে কাজ করেনি, আইনের পথ ধরেই কাজ করতে চেয়েছিলেন, কিন্তু বদলি হতে হয়েছিল তাদের। আর বাম আমলে বিরোধীরা অভিযোগ তুলত যে স্থানীয় দলীয় প্রভাব, রাজনৈতিক দাদাগিরি এবং বিরোধী কণ্ঠ দমনে প্রশাসনকে ব্যবহার করা হতো। অনেকের মুখে তখন শোনা যেত পার্টি অফিস আর থানা আলাদা করে বোঝাই যায় না। আজ সরকার বদলেছে, রাজনৈতিক রং বদলেছে, কিন্তু জনগণের মধ্যে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, যেটা একমাত্র পুলিশ প্রশাসনই পারবে জনগণের মনের ভয়টা দূর করতে। কেননা মুখ্যমন্ত্রী তো খোলা হাত দিয়ে দিয়েছেন, কিন্তু জনগণ এখনও প্রশ্নটা করছে, ব্যবস্থা কি সত্যি বদলেছে নাকি শুধু ক্ষমতার কেন্দ্র বদলেছে? দীর্ঘদিন বাংলার রাজনীতিতে বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে পুলিশ প্রশাসন শাসক দলের প্রভাবমুক্ত নয়। আর সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বিরোধী শিবিরের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বারবার দাবি করতেন পুলিশকে রাজনৈতিক চাপ মুক্ত করে আইন অনুযায়ী কাজ করতে দিতে হবে। আর তার বক্তব্য ছিল থানাকে শাসক দলের কার্যালয়ে পরিণত করা উচিত নয়। এখন রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, শুভেন্দু অধিকারী নিজে মুখ্যমন্ত্রী পদে এসে প্রশাসনের শীর্ষ দায়িত্বে, আর সেই জায়গা থেকে তিনি প্রকাশ্যে পুলিশকে খোলা হাত দেওয়ার কথা বলে দিয়েছেন। তার বক্তব্য, আইন মেনে কাজ করলে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, পুলিশকে স্বাধীনভাবে অপরাধ দমন ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রশাসনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আইন সবার জন্য সমান, অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না। যে দলেরই হোক না কেন আইন অনুযায়ী কাজ করতে হবে। যদি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ থাকে, যদি গ্রেপ্তার করার প্রয়োজন দেখা যায়, তাই করতে হবে, যেটা আগে হতো না। তবে এখানে সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক একটা প্রশ্ন তৈরি হচ্ছে, জানেন তো? কেননা বাংলার মানুষ বহু বছর ধরে উল্টো অভিজ্ঞতার অভিযোগ শুনে এসছে। তাই অনেকেই এখন দেখার অপেক্ষায়, সত্যি কি এবার থানাগুলো রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে আবার পুরনো সংস্কৃতি ফিরে আসবে? ভারতের সব রাজ্যে আইপিএস অফিসার আছেন, কিন্তু বাংলায় কিছু পুলিশ অফিসারের নাম প্রায় রাজনৈতিক নেতাদের মতো আলোচনায় উঠে এসেছে। আর এখানে সবচেয়ে বেশি আলোচিত দুটো নাম ছিল ভারতী ঘোষ এবং রাজীব কুমার। ভারতী ঘোষ একসময় জঙ্গলমহলে অত্যন্ত কড়া পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। মাওবাদী দমন অভিযান থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরে তার প্রশাসনিক ভূমিকা নিয়ে অনেকেই তাকে অ্যাকশন অফিসার বলে মনে করতেন, কিন্তু পরে পরিস্থিতি দ্রুত বদলে যায়। সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ ওঠে, তদন্ত শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যোগ দেন। এরপর থেকে ভারতী ঘোষ শুধু একজন প্রাক্তন পুলিশ অফিসার নন, বাংলার রাজনৈতিক সংঘর্ষেরও প্রতীক হয়ে ওঠেন। তার সমর্থকদের দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। অন্যদিকে সমালোচকদের বক্তব্য ছিল প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তৈরি হওয়া রাজনৈতিক সম্পর্কই পরে প্রকাশ্যে এসেছে। আপনি কি মনে করেন? আপনি কি এই সমালোচকদের কথা বিশ্বাস করেন? লিখুন কমেন্টে। অন্যদিকে রাজীব কুমার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন সারদা তদন্ত এবং সিবিআই বনাম কলকাতা পুলিশ সংঘাতের সময়। একসময় তিনি ছিলেন রাজ্যের সবচেয়ে প্রভাবশালী পুলিশ আধিকারিকদের একজন, কিন্তু সিবিআই তদন্ত ঘিরে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘর্ষে তার নাম জাতীয় রাজনীতির আলোচনায় উঠে আসে। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার হিসেবে তাকে ঘিরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা তো জানেন, দেখেছেন দিনের পর দিন, যেখানে পুলিশ প্রশাসন, রাজনীতি এবং কেন্দ্র রাজ্য সংঘাতে একসঙ্গে মিশে গিয়েছিল। কারো কারো মতে রাজীব কুমার ছিলেন রাজনৈতিকভাবে টার্গেট হওয়া এক দক্ষ অফিসার, আর বিরোধীদের অভিযোগ ছিল তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল। এই দুই ঘটনায় বাংলার মানুষের মনে একটা বড় প্রশ্ন তৈরি করেছে,
বাংলায় কি কিছু পুলিশ অফিসার ধীরে ধীরে প্রশাসনিক চরিত্র থেকে রাজনৈতিক চরিত্রে পরিণত হয়ে যান? আর যদি সেটা হয় তাহলে তার কারণটা কি? রাজনৈতিক চাপ, ক্ষমতার কাছাকাছি থাকা, নাকি বাংলার দীর্ঘদিনের দলভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি? দেখুন, সবচেয়ে জটিল চিত্রটা দেখা যায় স্থানীয় স্তরে। একটা ছোট শহর বা ব্লকে স্থানীয় নেতা, ক্লাব, প্রমোটার, ব্যবসায়ী, ঠিকাদার, পুরসভা, গ্রাম পঞ্চায়েত, পুলিশ সবাই কোনো না কোনোভাবে একে অপরকে চেনে। এখানেই তৈরি হয়ে যায় এক ধরনের স্থানীয় ক্ষমতার কাঠামো। আর তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠে, আমি যার বিরুদ্ধে অভিযোগ করছি সে কি কোনো প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ? আর সেই কারণেই বহু মানুষ থানায় যাওয়ার আগেই ভয় পেয়ে যান। এই ভয়টাই সবচেয়ে চিন্তার বিষয়, জানেন তো। দিনের পর দিন, বছরের পর বছর এই ভয়টা মানুষের মধ্যে রয়েছে। কেন রয়েছে? এই ভয়টা কিন্তু ভাঙার প্রয়োজন রয়েছে বলে অনেকে মনে করেন। পুলিশকে শুধু খোলা হাত দিলে হবে না, তারা বলছেন। মানুষের মনের মধ্যে যে ভয় লুকিয়ে রয়েছে তার কারণগুলো খুঁজে দেখা প্রয়োজন। কেন ভয়? মানুষ থানায় যেতে কেন ভয় পায়? এর আগে তো দেখেছিলেন এক রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডল গাঁজা কেস দিয়ে দেওয়ার কথা বলছিলেন। তার মানে পুলিশ সে কাজটা করত। রাজনৈতিক নেতার কথায় গাঁজা কেস দিয়ে দিত, অথবা এলাকায় থাকা কঠিন হয়ে যেতে পারত। অনেক কিছু হতে পারত। কাজেই এই জায়গাটা দেখা প্রয়োজন, এই ভয়টা দূর করা প্রয়োজন। আর এটা পারে একমাত্র পুলিশ প্রশাসন। প্রতি নির্বাচন এলে আবার পুলিশ প্রশাসনকে ঘিরে বিতর্ক শুরু হয়। দেখা গেছে কোনো রাজনৈতিক দলই পুলিশ বা প্রশাসনের উপর ভরসা করেন না। নির্বাচন এলেই বুঝতে পারবেন তারা কেন্দ্রীয় বাহিনী চায়, যেই বিরোধী দলে থাকুক। আর এই নির্বাচনের সময় দেখা যায় পুলিশ আধিকারিকদের বদলি হচ্ছে, বুথ দখলের অভিযোগ উঠছে, রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে। সব কিছুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিরোধীরা অভিযোগ তোলে বা তুলত, বা ভবিষ্যতে হয়তো তুলবে বিরোধীরা, যে রাজ্য পুলিশ শাসক দলের প্রভাবের বাইরে নয়। অন্যদিকে সরকার কিন্তু দাবি করে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে এসব অভিযোগ করছে। কিন্তু সাধারণ মানুষের মনে যদি পুলিশের নিরপেক্ষতা নিয়েই সন্দেহ তৈরি হয়, তাহলে গণতন্ত্রের ভিতটা কি শক্ত থাকে? আপনারাই বলুন। প্রশ্ন থেকেই যায়, তাই নয়? সন্দেশখালী হোক, আরজিকর কাণ্ড হোক, কিংবা রাজনৈতিক সংঘর্ষ, প্রতিবার একটা প্রশ্ন সামনে এসেছে, পুলিশ কি দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করেছে, নাকি রাজনৈতিক চাপ প্রশাসনের উপর প্রভাব ফেলেছে বা ফেলছে? এই প্রশ্ন থেকেই তৈরি হচ্ছে বিশ্বাসের সংকট। বিশ্বাস করতে পারছে না, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আর পুরো দায় শুধু পুলিশের ওপর চাপিয়ে দিলেও বিষয়টা সহজভাবে হয়ে যাচ্ছে নাকি? বহু প্রাক্তন পুলিশ আধিকারিক ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিবেশে কাজ করা সহজ নয়। আমাকেও আমার কিছু আইপিএস বন্ধু বলেছিলেন, ভয় কাজ করে, বদলির ভয়, চাকরিগত চাপ, স্থানীয় প্রভাব, রাজনৈতিক উত্তেজনা আর সংবাদ মাধ্যমের নজর, সব মিলিয়ে কিন্তু দেখুন পুলিশ একটা জটিল ক্ষমতা ব্যবস্থার মধ্যে কাজ করতে হয় তাদের। কাজেই সব দোষটা যদি আমরা পুলিশের ওপর চাপিয়ে দিই, হয় না এটা। এই পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশে বহু বহু দক্ষ অফিসার রয়েছেন, খুব কম রয়েছেন এই ধরনের পুলিশ অফিসার যারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রেখে চলে। বেশিরভাগই কিন্তু চায় আইন মেনে কাজ করতে। কিন্তু আপনিই ভেবে দেখুন, যদি আপনার উপর চাপ থাকে আপনি কি করবেন? আপনার কিছু করার থাকে না। আপনি হয়তো উপরতলার নির্দেশ মেনে কাজটা করলেন, আপনি বুঝতে পারলেন যে কাজটা বেআইনি হয়ে যাচ্ছে, তবু করলেন, করতে বাধ্য হলেন। এইভাবেই হয়েছে। সরকারই পারে একমাত্র এটার বদল ঘটাতে, যেটা এবারে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন। জনগণের সামনেই তিনি পুলিশকে বলেছেন খোলা হাত। আর মানুষের কাছে জানেন তো, রাষ্ট্রের প্রথম মুখ হলো থানা। আদালত অনেক দূরের বিষয়, কিন্তু বিপদের সময় মানুষ প্রথমে থানার দিকেই তাকাবে, থানাতেই যাবে। একটা সমাজ তখনই ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায় যখন মানুষ অপরাধীর থেকেও বেশি ভয় পেতে শুরু করে প্রভাবশালী সম্পর্ককে। আর বাংলায় সেই ভয় কমছে না বাড়ছে সেটা দেখাই এখন প্রথম কাজ। কারণ পুলিশ যদি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে, তাহলে ক্ষতি শুধু সরকারের নয়, ক্ষতি হয় সাধারণ মানুষের বিশ্বাসের। আর সেই বিশ্বাস দুর্বল হয়ে গেলে ভয় শুধু আর রাস্তায় সীমাবদ্ধ থাকে না, মানুষের মনেও ঢুকে পড়ে। কাজেই প্রশ্নটা দিয়ে শেষ করি,
বাংলার থানাগুলো কি সত্যি স্বাধীন ছিল, নাকি পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা ছিল একটা বৃহত্তর ক্ষমতার কাঠামোর অংশ? সেই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে আজকের বাংলা, যে বাংলায় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে পুলিশকে খোলা হাতে কাজ করার কথা বলেছেন, অর্থাৎ আইনের মধ্যে থেকে চলতে বলেছেন, এবং তাদের উপর কোনো রাজনৈতিক চাপ থাকবে না। খোলা হাত দিয়ে দিয়েছেন, যদি শাসক দলেরও কেউ অপরাধ করে, যদি তাকে গ্রেপ্তার করার প্রয়োজন হয়, সেটাই যেন পুলিশ করে। আপনারা কি বলেন, সত্যি কি আমরা একটা পরিবর্তন দেখতে পাবো, যেটা 49 বছরে সম্ভব হয়নি, সেটা এই সরকারের আমলে আমরা দেখতে পাবো? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। আমি তারক ঘোষ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইচ্ছা হলে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।